48 জেলায় বইছে তাপপ্রবাহ, অস্বস্তিকর গরম আরও কয়েকদিন থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 28 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। 24 ঘণ্টায় পুশিনের 10টি চেষ্টা আটকে দেওয়ার দাবি। 7 জেলায় সড়কে ঝরল 9 জনের প্রাণ। এবারের ঈদযাত্রায় 13 দিনে দুর্ঘটনায় নিহত 281, আহত 837। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ। 6 দফা দাবি বাস্তবায়নে 48 ঘণ্টার আলটিমেটাম। রাজধানী ঢাকা সহ দেশের 48 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভব হচ্ছে বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে এই অস্বস্তিকর গরম আরও 2-3 দিন থাকবে। জ্যৈষ্ঠের শেষভাগে এসে তীব্র রোদ, গরম বাতাস ও ভ্যাপসা আবহাওয়ায় ওষ্ঠাগত জনজীবন। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও রংপুর বিভাগ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কাঠফাটা রোদে ভাটা পড়েছে শ্রমজীবীদের আয় রোজগারে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। গরমে আমাদের আয় রোজগার কমে গেছে। আগে যদি ভাড়া মারতাম আপনার 500, এখন মারি 300। গরমে কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে। না গাড়ি চালাতে পারতেছি শান্তি মতো, না অফিসে শান্তি মতো বসে থাকতে পারতেছি। গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি আমরা। তাপপ্রবাহের কবলে খুলনা এবং বরিশাল বিভাগও। দিনে তীব্র রোদের তেজ অন্ধকারে নামলেও পিছু ছাড়ছে না। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গা ঘামছে, পানি পিপাসা লাগছে, বেশি বেশি পানি, ঘন ঘন পানি খাওয়া লাগছে। সারা দেশের মতো গরমে চরম দুর্ভোগে রাজধানীবাসী। কংক্রিটের নগরীতে ঘরের বাইরে থাকা হয়ে উঠেছে দুর্বিষহ। আবহাওয়া অফিস জানিয়েছে তাপপ্রবাহ ছড়িয়েছে দেশের 48 জেলায়। এমন অস্বস্তিকর গরম থাকবে আরও 2 থেকে 3 দিন। আগামী 3-4 দিন কম বেশি গরম থাকবে। হয়তো যে এলাকায় বৃষ্টি হবে সেই সব জায়গাতে হয়তো আপনার কিছুটা স্বস্তিবোধ হবে, কিন্তু বাদবাকি জায়গায় ওই রকম স্বস্তিবোধ থাকবে। মেন গরমটা থাকবে রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশন, বরিশাল, এর সাথে ঢাকা ডিভিশনের কিছু অংশ। দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ দেশের 48 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভব হচ্ছে বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে এই অস্বস্তিকর গরম আরও 2-3 দিন থাকবে। তাপপ্রবাহের আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব পড়ছে জানাবেন, এবং আবহাওয়া অফিস তো জানিয়েছে যে তাপপ্রবাহ আরও 2-3 দিন থাকবে। তো সাধারণ মানুষ আসলে কি বলছেন, সব মিলিয়ে জানতে চাই। আসলে গতকাল চুয়াডাঙ্গায় দুপুর 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 47%। আজও কিন্তু দুপুর 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 57%। অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই জলীয় বাষ্পর যে আধিক্য, সেই আধিক্যের কারণেই কিন্তু বেশি গরম অনুভূত হচ্ছে। এই কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা সবচেয়ে বিপাকে পড়ছে এবং তারা কাছে যেতে পারছে না। বিশেষ করে এই একদিকে এই জলীয় বাষ্পের আধিক্য, আরেকদিকে কিন্তু প্রচণ্ড রোদ। এই কারণে দুয়ে মিলে তাদের কিন্তু একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু আপনি জানেন যে এই গরমে কিন্তু পানিশূন্যতা দেখা দিচ্ছে, ডায়রিয়ার প্রকোপও কিন্তু বেশি। হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে রোগীর সংখ্যা বাড়ছে। এর পাশাপাশি কিন্তু আমরা শহরে যেটা দেখেছি, যারা ভ্যান চালক, রিক্সা চালক যারা রয়েছে, তারা কাজ করতে পারছে না। তারা এমনিতে একটু ভ্যান চালালেই কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এবং গা ঘেমে যাচ্ছে। তারা অস্বস্তিতে জীবনযাপন করছে। এবং আপনি জানেন যে সকাল 8টা থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত এই গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রার যে পারদ, যে গরম, সেটা কিছুটা কমবে এবং এই বৃষ্টি যদি কমে যায় তাহলে কিন্তু আবার কিন্তু যে তাপমাত্রার যে পারদ, সেটি কিন্তু বাড়বে। তো কাঞ্জুম করি, আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা থেকে তাপমাত্রা সর্বশেষ। সেলিম, ধন্যবাদ আপনাকে।
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পুশিনের 10টি চেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার বিওপি থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, সীমান্তে এখনকার অবস্থা কি জানাবেন? আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায়। আমি যে ক্যাম্পে আছি সেটি কিন্তু বাঙ্গাবাড়ি বিওপি বলা হয়। এই বিওপিতেই কিন্তু মূলত হচ্ছে এই বিওপির আন্ডারে কিন্তু বাঙ্গাবাড়ির যে সীমান্তটি সেই সীমান্তটি কিন্তু আন্ডারে পড়ে এবং এখান থেকে কিন্তু তারা এই কিছু দূরের সামনে কিন্তু তারা কিন্তু এই সীমান্ত দিয়ে কিন্তু এই কাঁটাতারের বেড়ার ওপার থেকে কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছেন। একদম জিরো লাইনে কিন্তু তারা অবস্থান করছেন। চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্তটি দিয়ে পার হচ্ছেন সেটা কিন্তু একদম জিরো লাইন হওয়ার কারণে বা তারা কিন্তু ভারত থেকে সহজে কিন্তু এই পারে আসতে পারছে বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু খোলা আকাশের নিচেই বসবাস করছেন এখন পর্যন্ত বা দাঁড়িয়ে আছেন। আর সেক্ষেত্রে আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা কিন্তু বলছিলেন যে তারা রাতের আধারে কিন্তু প্রায় গ্রামে কিন্তু প্রবেশ করেই ফেলেছিলেন এবং তারাকে কিন্তু গ্রাম থেকে ধরে নিয়ে কিন্তু আবার কিন্তু জিরো লাইনে কিন্তু যে আবার পাঠানো হয়েছে। এবং আমরা একটু বিজেপির সিও মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। বিজেপির যিনি এখানে অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, তিনি জানিয়েছেন যে তাদের সাথে বিএসএফ এর সাথে তাদের কথা হয়েছে এবং তারা উচ্চ পর্যায়ে তারা বৈঠক করার পরে তাদেরকে ফেরত নেবে বলে এখানকার বিজেপির সিও জানিয়েছেন। এবং আমরা যে বিজেপি বর্ডারের আন্ডারে আছে সেটি কিন্তু এখন তারা বিভিন্নভাবে তাদেরকে তার বর্ডারে রেখেছেন এবং তারা কার্যক্রম পরিচালনা করছেন, টহলটা বাড়িয়েছেন। কিন্তু রাতের বেলার যে টহলটি তারা কিন্তু কম থাকার কারণে তারা গ্রাম পর্যন্ত এই 28 জন নারী পুরুষ এবং শিশু তারা কিন্তু ঢুকে গেছিল, প্রবেশ করেছিল। এই চাঁপাইনবাবগঞ্জের বর্ডার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। করি জহুরুল, ধন্যবাদ আপনাকে। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে সচিবালয় গণমাধ্যমের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ। যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ। পিরোজপুর, গাজীপুর, দিনাজপুর, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ 9 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মারিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
সকালে এই দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। এদিকে গাজীপুরের বাসন এলাকায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এছাড়া সকালে 2 ভাই বোন মক্তবে যাওয়ার সময় দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্র আলামিন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত তার বোন সুমনাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাগেরহাটে শরণখোলার ছোটকার বাজার এলাকায় নসিমন উল্টে সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের হরিণা কুণ্ডুর শীতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এছাড়া মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এদিকে জয়পুরহাটে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এবারের কোরবানির ঈদ ঘিরে 13 দিনে 292টি সড়ক দুর্ঘটনায় 281 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 837 জন। নিহতের মধ্যে নারী 34 জন ও শিশু রয়েছে 48 জন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 124 জন, যা মোট নিহতের 44.12%। সকালে এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। এতে বলা হয়, দুর্ঘটনায় 37 পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 13.16%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 33 জন। এই ঘটনায় 13টি নৌপথ দুর্ঘটনায় 8 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছে কোরবানির 24টি গরু। আর 22টি রেলপথ দুর্ঘটনায় 17 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। 95টি দুর্ঘটনায় মারা গেছেন 101 জন। সবচেয়ে কম 9টি দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে সিলেট বিভাগে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নোটিশের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। 6 দফা দাবি উত্থাপন করে 48 ঘণ্টার মধ্যে বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন তারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত একটি নোটিশকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা মন্ত্রণালয়ের জারি করা নোটিশের বিভিন্ন দিক তুলে ধরে এর প্রতিবাদ জানান এবং দ্রুত তা প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে মানববন্ধন হয়েছে মাগুরা ও গাজীপুরে। মানববন্ধনে বক্তারা বলেন, মন্ত্রণালয় প্রকাশিত নোটিশটি অযৌক্তিক এবং চিকিৎসক সমাজের স্বার্থবিরোধী। তারা অবিলম্বে নোটিশ বাতিলের দাবি জানান, নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি জানিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা পোহাস। সকালে সিলেটের জিন্দা বাজারে জলবায়ু পরিবর্তন ও ফসল হানির পরিপ্রেক্ষিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানায় সংগঠনটি। সংগঠনটির দাবি, দেশের মোট বোরো ধানের প্রায় 1/5 উৎপাদিত হয় হাওর অঞ্চলে। চলতি বছর অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, দীর্ঘস্থায়ী জলবদ্ধতা এবং ফসল রক্ষা বাঁধ ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আসন্ন বাজেটে হাওর অঞ্চলের জন্য কার্যকর বরাদ্দ ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার প্রতিফলন দেখতে চান তারা। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত 70 টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ভাসমান ক্রেন বিএনএফসি বলিয়ান। 45 মিটার দৈর্ঘ্য, 15 মিটার প্রস্থ এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট ফ্লোটিং ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ 10.5 মাইল গতিতে চলাচল করতে সক্ষম। সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সকালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে ভাসমান ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবি না মানা হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও একাডেমিক শাটডাউনে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। বলেন, বিতর্কিত নোটিশের কারণে চিকিৎসা শিক্ষা ও ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি তুলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে 6 দফা দাবি উত্থাপন করে 48 ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশ প্রত্যাহার সহ 6 দফা দাবিতে কর্মসূচি পালন করেন তারা। চিকিৎসকরা বলছেন, বিতর্কিত নোটিশের কারণে চিকিৎসা শিক্ষা ও ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। সদ্য পাশ করা একজন ইন্টার্ন ডক্টর, তার পক্ষে সম্ভব না যে কোচিং ফিজ অ্যান্ড বাকি তার ফ্যামিলি ডিউটি পালন করার পর 11,000 দিয়ে এত বড় একটা কোর্সের জন্য জাস্ট এক্সাম দিবে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস এর সময়সীমা 34 বছরে উন্নীত করা এবং সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফি 1000 টাকায় নির্ধারণের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি এবং বিচার নিশ্চিত করার জন্য জরুরি যেসব
ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিতে হবে। সবাই বিসিএস পরীক্ষার্থীর বয়সসীমা 32 বছর করা আছে, কিন্তু আমাদের যেহেতু কারিকুলামটা একটু লেন্দি, এটা বড়, তো এই জন্য আমরা চাচ্ছি আমাদের বয়সসীমাটা 34 করা হোক। দাবি আদায় না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। যদি আমাদের দাবি মেনে না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, একাডেমিক শাটডাউন থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ইমার্জেন্সি অফ থাকবে। বিক্ষোভ শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। টিভিসি নিউজ ডেস্ক। কক্সবাজারে দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণের কাজ করার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বেলা 11:30টার দিকে ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কে কালভার্ট নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়ে, এতে 3 জন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইলিয়াস ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রিজের কাজ চলতেছে, ব্রিজের কাজ চলাকালীন সময় ওনারা নিচে মাটি কাটতেছিল। মাটি কাটার সময় উপর থেকে মাটি পড়ে 3 জন লোক চাপা পড়ে। সাথে সাথে ওনাদের আশেপাশের লোকজন যারা ছিল ওনারা ওনাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। 3জনে এখন বর্তমানে হাসপাতালে আছে। চট্টগ্রামের কোটা সংস্কার আন্দোলনে ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে 22শে জুন নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্য বিশিষ্ট বিচারিক বেঞ্চ এদিন ধার্য করেছে। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি বলেন, এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু গ্রেপ্তার 5 জনের মধ্যে ফজলে করিমকে আনা হয়নি। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ কারণে শুনানির তারিখ পেছানো হয়েছে। দেশের 48 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। জীবিকার তাগিদে যারা রাস্তায় নেমেছেন তাদের জন্য এই গরম যেন বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, যেমনটি আমরা বলছিলাম, সারা দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সারা দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনার কাছে পাহাড়ি এলাকার খবর জানতে চাইব। গরমে জীবনযাত্রায় কী ধরনের প্রভাব পড়ছে, চিকিৎসকরা কী ধরনের পরামর্শ দিচ্ছে, সবকিছু মিলে জানাবেন। চট্টগ্রামে যে কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে, আসলে এখানকার যে জনজীবন সেটা বিশেষ করে শ্রমজীবী যারা আছে, নির্মাণ শ্রমিক এবং যারা রিক্সা চালক রয়েছেন তারা আসলে বেশ দুর্ভোগেই পড়েছেন। আমরা দেখতেই পেয়েছি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, বিশেষ করে চট্টগ্রামের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে মানুষজনের উপস্থিতি তেমন একটা নেই। প্রতিদিন যে ধরনের মানুষজন থাকে খুব একটা প্রয়োজন ছাড়া আসলে মানুষ রাস্তাঘাটে আসলে বের হচ্ছেন না। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন চট্টগ্রামে আজকে যে তাপমাত্রা সেটা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করেছে বলে তারা বলছেন। তবে আর্দ্রতার কারণে যে ব্যবসা গরম সেটা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি অনুভূত হচ্ছে বলে তারা বলেছেন। এবং সংস্থাটি যেটা বলছে যে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি থাকার কারণেই মূলত মানুষের যে তীব্র গরম সেটা অস্বস্তিকর যে গরম সেটা অনুভূত হচ্ছে এবং বাতাসে যে আর্দ্রতা এবং জলীয় বাষ্প বেশি হওয়ায় শরীর থেকে যে ঘাম সেটা সহজে শুকায় না। তার কারণে তারা বলছেন যে মানুষের যে তীব্র গরম সেটা আসলে অস্বস্তিকর যে একটা পরিবেশ সেটা তৈরি হয়েছে। তবে আমরা দেখেছি চট্টগ্রামের যে বিভিন্ন হাসপাতালগুলোতেও যে দেখেছি যে তীব্র গরমের কারণে বিশেষ করে শিশু যারা আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে, হাম এবং নিউমোনিয়া আক্রান্ত সহ যারা আছেন তারা প্রচুর পরিমাণে বিট করতে আমরা দেখেছি। গতকাল আমরা যেটা হাসপাতালে দেখেছিলাম তেমন একটা রোগী ছিল না, কিন্তু আজকে দুপুরে আমরা হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে অনেক বেশি মাত্রায় বিভিন্ন ধরনের রোগী রয়েছেন এবং বিশেষ করে শিশু যারা আক্রান্ত আছেন তারা বিশেষ করে এখানে বিট করেছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন এই গরম থেকে বাঁচতে এবং তীব্র গরম থেকে বাঁচতে পানি পান এবং প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে তারা বের না হতে পরামর্শ দিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।
কক্সবাজারে উখিয়া সীমান্তে সশস্ত্র গোষ্ঠী ও বিজিবির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। দুপুরে বিজিবি 64 ব্যাটালিয়ন জানায়, উখিয়ার বাহারপাড়া এলাকায় নাফ নদীর শূন্য রেখার কাছে বুধবার কয়েকজন অস্ত্রধারীকে দেখা যায়। বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপর গুলি চালায়। সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এরপর নৌকা রেখে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায় তারা। বিজিবির টহল দল নৌকা তল্লাশি করে একটি G3 রাইফেল, 515 রাউন্ড গুলি, 4000 পিস ইয়াবা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। স্থানীয়রা বলছেন, গোলাগুলির ঘটনায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি RSO জড়িত। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং মন্ত্রিত্ব পদ পুনর্বহালের দাবি জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সকালে রাঙামাটি স্টেডিয়াম এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তারা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও মন্ত্রণালয়ের গতিশীলতা নিশ্চিত করতে দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া জরুরি। এছাড়াও তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিধি অনুযায়ী এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদের কোনো বিধান নেই। তাই প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি জানান তারা। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা কমরেড শহীদ আব্দুর রশিদের 36তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে শহরের রিজার্ভ বাজারে অবস্থিত শান্তি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, খেলাঘর আসর সহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা রশিদ অনন্য ভূমিকা রেখেছে। শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান বক্তারা।